বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো সেখানেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। এবং আমি যথারীতি আজকে তোমাদের সামনে আবারও ক্লাস নিতে হাজির হয়েছি। আমি আজকে যে ক্লাসটি নেব সেটা হচ্ছে দশম শ্রেণীর কারিগরি শাখার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাস, ট্রেড ক্লাস। তো তোমরা প্রস্তুতি নাও আমার এই ক্লাসটি করার জন্য। তো আমি এ পর্যায়ে তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি একের অর্থাৎ দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ডাটাবেজ ও এর উপাদান, মূলত পক্ষে ডাটাবেজ। তো ডাটাবেজ সম্বন্ধে আজকে আমাদের ক্লাসটি। তো এই ডাটা আসলে কি ধরনের ডাটা, সেই বিষয়টা একটু আসলে জানার দরকার। যে আসলে ডাটা বলতে আমরা তথ্য উপাত্তকে বুঝে থাকি। একটা মানুষের যেমন একটা আইডেন্টিফিকেশন আছে, যে তথ্য উপাত্ত আছে, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, বা সে বাড়ি কোথায়, এ ধরনের যে তথ্য উপাত্তগুলো রয়েছে, আসলে এই ধরনেরই যে কোনো ধরনের বিষয়কে কেন্দ্র করেই, যে কোনো প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু তাদের একটা তথ্য উপাত্ত যে বিষয়টা আছে, সেই তথ্য উপাত্ত নিয়েই কিন্তু মূলত পক্ষে এই ডাটাবেজটি তৈরি হয়। তো এই ডাটাবেজ সম্বন্ধে আজকে আমাদের আলোচনা, যে ডাটাবেজ ও এর উপাদান, মানে ডাটা কোনগুলো এবং এর ডাটাগুলোর উপাদান কোনগুলো, এই সব বিষয় নিয়ে কি কি উপাদান থাকতে পারে ডাটাতে, সেই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো মূলত পক্ষে ডাটা শব্দের অর্থ হচ্ছে ডাটা শব্দের অর্থ উপাত্ত এবং বেজ শব্দের অর্থ ঘাঁটি বা সমাবেশ। অর্থাৎ এখানে যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেজ। মূলত পক্ষে দেখো যে এই ডাটাবেজ কি কি ক্ষেত্রে ব্যবহার হতে পারে বা কিভাবে কি বিষয়ে এই ডাটাবেজটা হয়, আমরা একটু লক্ষ্য করি। যে কোনো একটি প্রতিষ্ঠানের সমগ্র ডাটা ওই প্রতিষ্ঠানের ডাটাবেজে সংরক্ষিত থাকে। অর্থাৎ এই ডাটাগুলো একটি যদি প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়, তাহলে প্রতিষ্ঠানে একটি সার্ভারে বা একটি নির্দিষ্ট কম্পিউটারে কিন্তু একেবারে থেকে থাকে এবং সেখান থেকেই কিন্তু পরবর্তীতে এই ডাটাগুলোকে কাজে লাগানো যায়। বর্তমানে ডাটাবেজের আওতায় এক বা একাধিক ডাটা টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, ম্যাক্রো, মডিউল ইত্যাদি ফাইল থাকতে পারে। আমাদের চারপাশে অজস্র তথ্য ও উপাত্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে এ সমস্ত তথ্যের সমাবেশের ডাটাবেজ বলা যাবে না, কারণ ডাটাবেজ হচ্ছে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে। যেমন ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ, কোনো কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায়। অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটা সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি। অর্থাৎ ডাটা, যে কোনো ধরনের তথ্যকেই কিন্তু ডাটা বলা যাবে না, কারণ সেটার অবশ্যই সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা থাকতে হবে যে এই বিষয়টার উপরে কেন্দ্র করে এই তথ্যগুলো। যেমন ভোটার আইডি কার্ড যখনই বলা যাবে যে হয়তো আমার বা তোমার ভোটার আইডি কার্ড, তো ভোটার আইডি কার্ড বলতেই এখানে আমরা বুঝি যে ওখানে অনেক ধরনের তথ্যর কিন্তু একটা ভাণ্ডার থাকে। যেমন ধরো যে বাবার নাম থাকে, মায়ের নাম থাকে, গ্রাম থাকে, পোস্ট থাকে, ব্লাড গ্রুপ থাকে, এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে কি যে একটা ভোটার আইডি কার্ডে থেকে থাকে। এগুলো সব মিলেই কিন্তু একটা হয়তো ভোটার আইডি কার্ডের একটা ডাটা, একটা ব্যক্তির একজন ডাটা। ঠিক একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানেও কিন্তু ঠিক এরকম, একটা প্রতিষ্ঠানে যে কর্মকর্তারা থাকেন তাদেরকে দেখা যাচ্ছে যে সমস্ত ধরনের তথ্য কিন্তু সেখানে দেওয়া থাকে, তার গ্রাম থেকে শুরু করে নাম, পিতার নাম, তার আইডি নাম্বার ইত্যাদি এই বিষয়গুলো দেওয়া থাকে, কারণ ওই কোম্পানির সুবিধার জন্য যে পরবর্তীতে A to Z কিন্তু এই তথ্যগুলো দিয়েই কিন্তু করা থাকে। যেমন স্কুল প্রতিষ্ঠানের কথাই যদি বলি, একটা স্কুল প্রতিষ্ঠানে তোমাদের নিয়ে যদি ছাত্রছাত্রীদের নিয়ে যদি একটা ডাটাবেস তৈরি করা যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ছাত্রছাত্রীর কোন ক্লাসে পড়ে, নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি ইত্যাদি, এক কথা যে সব ধরনের তথ্য, ফোন নাম্বার থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে সব কিছুই কিন্তু নেওয়া যায়। এই সমস্ত বিষয়গুলো যে প্রতিষ্ঠানগুলোতে করবে বা এই যে একটা স্টুডেন্টের ডাটা নিয়ে সমস্ত তথ্য নিয়ে কাজ করাটাই কিন্তু একটা ডাটাবেস। তো
ডাটাবেজের ব্যবহারিক ক্ষেত্রসমূহ কি কি জায়গাতে মূলত পক্ষে এই ডাটাবেসগুলো কি কি ধরনের বিষয়গুলোতে ব্যবহার করা যায়, ক্ষেত্র কোন কোনগুলো, কোন কোন ক্ষেত্রে ডাটাবেস বা ডাটা ব্যবহার করা যায় সেই বিষয়টা একটু আমরা দেখি। যে ডাটাবেস ব্যবহারের চাহিদা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, নিম্নে ডাটাবেজের ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারিক কিছু ক্ষেত্র উল্লেখ করা হলো। ব্যাংক ও বিমা গ্রাহকদের হিসাব নিকাশ সংরক্ষণ করা যায়। বাস্তবতা দেখো যে আগে একসময় ব্যাংক যেটা সিস্টেমে চলতো, সেই সিস্টেমটা ছিল যে অনেক বড় বড় ভলিউম বই ছিল, যে ব্যাংকের একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে বা টাকা জমা দিবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যে এই যে টাকাটা জমা আছে কিনা, তার কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে আছে, এইটা দেখার জন্য কিন্তু অনেক বড় বড় ভলিউম বইয়ে তাদেরকে খুঁজতে হতো যে কত নম্বর বইয়ে সে অ্যাকাউন্ট করছে, তার অ্যাকাউন্ট নাম্বার কত, সে কত টাকা জমা দিয়েছে, সব কিছু কিন্তু হাতে একসময় এন্ট্রি করা লাগতো। কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে আমরা যেটা দেখতে পাই যে যখনই আমরা ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে কি যে ব্যাংকের সামনে কম্পিউটার নিয়ে বসে আছে, আমরা ওখানে গেলে আমাদের ব্যাংকের চেকটা দিলে বা টাকা জমা দিতে গেলে জাস্ট খালি এক ক্লিকেই সমস্ত তথ্যই দেখা যাচ্ছে চলে আসে। জাস্ট খালি হয়তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিলে অলরেডি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই যেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার, তার নাম, ঠিকানা, ছবি টবি থেকে শুরু করে তার ব্যালেন্স কত আছে বা কত টাকা জমা দিল, মোট কত টাকা হলো বা কত টাকা উত্তোলন করলে বাকি কত টাকা থাকলো, A to Z সব কিন্তু এখন খুব সহজেই জানা যাচ্ছে। কারণটা কি, যে এই যে ডাটাবেজের যে সিস্টেমটা, তার সমস্ত তথ্য কিন্তু নিয়ে অনলাইন ভিত্তিক এখন কাজ করছে বা কম্পিউটারের মূল সার্ভারে কিন্তু জমা রাখছে। জমা রাখার কারণে কিন্তু এই সুবিধাটা আমরা কিন্তু পাচ্ছি। হাসপাতালের রোগীদের রেকর্ড সংরক্ষণ, হাসপাতালের রোগীরা কখন কে ভর্তি হলো, কখন কে গেল, এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণ করে বা হিসাব নিকাশ রাখা যায়। রেলওয়েতে ও এয়ারলাইন্সের টিকিট ও ফ্লাইটে শিডিউলিং করা, শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করা। এই যে একটু আগে যে বিষয়টা বললাম যে আসলে স্টুডেন্টদের ইনফরমেশন তৈরি করা, যে কোন স্টুডেন্টটা কোন ক্লাসে পড়ে, ক্লাস রোল কত, বাবার নাম কি, গ্রাম কোথায়, কোন শাখাতে পড়াশোনা করে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু এই স্টুডেন্ট ডাটাবেজের মাধ্যমে কিন্তু তৈরি করা যায়। যে শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু এই ডাটাবেজ সংরক্ষণ করে রাখা যায়। বৃহত্তর প্রতিষ্ঠানের কর্মীদের রেকর্ড সংরক্ষণ, ইলেকট্রনিক্স কমার্স, কমার্সে জনসংখ্যা তথ্য সংরক্ষণ, কোনো প্রতিষ্ঠানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি ইত্যাদি। সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের ডাটাবেস তৈরি, আদমশুমারি ও ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে হাসপাতালের রোগী এবং এ সংক্রান্ত অন্যান্য তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনের কাজে, ভৌগোলিক তথ্য সংরক্ষণ বিশ্লেষণ কাজে, ব্যাপক তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কাজে, বড় প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনা করার কাজে, এই ধরনের কাজগুলোতে মূলত পক্ষে কিন্তু ডাটাবেজের ব্যবহার হয়ে থাকে, আমরা যেটা প্রতিনিয়ত দেখতে পাই। তো এরপরে আমরা দেখি যে কর্পোরেট ডাটাবেজ। কর্পোরেট ডাটাবেজ হচ্ছে কোনো শিল্প প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল ধরনের উদ্যোগ ও কাজ সম্পর্কিত তথ্য। এতে কোনো ব্যবসায়ের সমস্ত কার্যকলাপের তথ্য থাকে। এখানে প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কিত তথ্য থাকে। বড় বড় ব্যাংক ও শিল্প কলকারখানা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আন্তঃযোগাযোগ ব্যবস্থার জন্য এক ধরনের ডাটাবেজ সফটওয়্যার ব্যবহার করে। এ ধরনের ডাটাবেজে সফটওয়্যারকে কর্পোরেট ডাটাবেজ বলে। কর্পোরেট ডাটাবেজ নেটওয়ার্ক ভিত্তিক হয়ে থাকে, ফলে সহজে হেডকোয়ার্টারের সার্ভার ডাটাবেজের সাথে সাব অফিসগুলো যোগাযোগ রক্ষা করতে পারে। নিচের একটি এই যে বিষয়গুলো ছিল যে আসলে কর্পোরেট ডাটাবেজ বলতে আমরা একটা বড় প্রতিষ্ঠানের ডাটাবেজ বুঝে থাকছি, যে প্রতিষ্ঠানের ডাটাবেজটা হয়তো দেখা যাচ্ছে যে এটা বিশাল প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশের বা বিশ্বের বিভিন্ন দেশে সেই প্রতিষ্ঠানটার ব্যবসা বাণিজ্য চলে। তখন এটা একটি নির্দিষ্ট সার্ভারে কিন্তু তথ্য জমা রাখা হয়। বাস্তবিক পক্ষে যেটা ব্যাংকের কথাও যদি আমরা চিন্তা করতে পারি, একই সিস্টেম সবগুলো। সেই ক্ষেত্রে কী হয় যে এই যে ব্যাংকিং যে তথ্যগুলো, যেখানে যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের তো শাখা সারা বাংলাদেশে রয়েছে। তাহলে এই সমস্ত তথ্য কিন্তু একটা ব্যাংকের তথ্য এবং সমস্ত বাংলাদেশের সমস্ত ব্যাংকের তথ্যই কিন্তু মূলত পক্ষে একটা জায়গায় জমা হয়। সেটা হচ্ছে কি, সেই জায়গাটার নাম বলা হয় হচ্ছে সার্ভার। এই সার্ভারটাতে জমা থাকে, একটা নির্দিষ্ট কম্পিউটারে জমা থাকে। এই কম্পিউটার থেকে যখন যেটা প্রয়োজন হয় মূলত পক্ষে কিন্তু ওই সার্ভার থেকে তথ্য সেই ব্যাংক নিতে পারে। যে ব্যাংক খুশি সেই ব্যাংকই সেই জায়গা থেকে তথ্য নিয়ে আদান প্রদান করতে পারে। এরকমই একটা প্রতিষ্ঠান, বড় যদি একটা প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখা যায় এবং এই প্রতিষ্ঠান বিশ্বের যত জায়গায় আছে সেই সমস্ত জায়গাতে নির্দিষ্ট লিঙ্ক ব্যবহার করে তারা কিন্তু
তাদের কোন কর্মী কোন জায়গায় কাজ করছে, কোন জায়গায় কে কত টাকা বেতন পাচ্ছে, কার কি কাজ, কার আইডি নাম্বার কত, সেই বিষয়গুলো কিন্তু আইডেন্টিফিকেশন করা কিন্তু খুব সহজেই যায় এই ডাটাবেজ সংরক্ষণের মাধ্যমে। তো এ পর্যায়ে আমরা একটু আসি যে ব্যাংকিং এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের ডাটাবেজের ব্যবহার। দেখো যে প্রতিষ্ঠান কর্মচারীদের প্রয়োজনীয় তথ্যাবলী ডাটাবেজ যেমন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স, জাতীয় পরিচয়পত্র নম্বর ইত্যাদি সংরক্ষণের জন্য এক ধরনের ডাটাবেজ ব্যবহার করা হয়। গ্রাহকের প্রয়োজনীয় তথ্যাবলী যেমন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজে ব্যবহার করা হয়। মূলত পক্ষে একটা ব্যাংকিং প্রতিষ্ঠানে যদি ডাটাবেজ প্রয়োজন হয় তাহলে কি কি ধরনের ডাটা লাগে, হয়তো দেখা যাচ্ছে যে কেউ একটা অ্যাকাউন্ট খুলতে গেলে নাম লাগে, পিতার নাম লাগে, মাতার নাম লাগে, জন্ম তারিখ লাগে, বয়স লাগে, জাতীয় পরিচয়পত্র নম্বর লাগে। অ্যাকাউন্ট বিবরণী সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয়। মূলত পক্ষে অ্যাকাউন্ট তৈরির জন্য কিন্তু এই ব্যাংকিং যে ডাটা এটা কিন্তু সংরক্ষণ করে রাখা হয়। গ্রাহকের অ্যাকাউন্ট বিবরণী সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয়। ব্যালেন্স সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয়। লোন বিবরণী সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয়। ব্যাংক থেকে যারা লোন উত্তোলন করেন সে সমস্ত লোনের ব্যাপারেও কিন্তু কখন কত টাকা জমা দিল, কত টাকা উত্তোলন করলো, এই সমস্ত বিষয়ে কিন্তু এই ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয়। আচ্ছা, ডাটাবেজ ব্যবহারের সুবিধা আমি কয়েকটি সুবিধা বলি যে ডাটাবেজ ব্যবহার করলে আসলে কী কী ধরনের সুবিধা হয়। অতি দ্রুত ডাটা উপস্থাপন করা যায়, অত্যন্ত দক্ষতার সাথে ডাটা পরিচালনা করা যায়, সংরক্ষিত ডাটাকে পরবর্তীতে আপডেট করা যায়, ডাটাবেজের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়, অল্প সময়ে ডাটা বিন্যাস ঘটানো যায়, অতি দ্রুত তাহলে ডাটা খুঁজে পাওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপার যে আগের মতো আর খুঁজে বেড়াইতে হয় না যে কার কোন জায়গায় কী আছে, নাম ঠিকানা আছে, কত নম্বর বইয়ে আছে, জাস্ট খালি ওই যে বললাম যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেই দেখা যাচ্ছে তার সমস্ত তথ্যই পাওয়া যাচ্ছে। এই ধরনের একেবারে সহজ সিস্টেম করে দিচ্ছে আমাদের এই ডাটাবেজ সফটওয়্যার। ডাটাবেজের বিভিন্ন উপাদান, আসলে একটা ডাটাবেজ তৈরি করতে হলে একটা ব্যাংকিং ডাটাবেজ হোক আর সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের হোক, এই ধরনের ডাটাবেজ তৈরি করতে গেলে যে সমস্ত উপাদানগুলোর প্রয়োজন তাতে হচ্ছে কি যে প্রথম নাম্বার হচ্ছে কি যে ডাটা লাগে, তারপরে হচ্ছে কি তথ্য লাগে, তারপরে রেকর্ড লাগে, ফিল্ড লাগে, রো লাগে, কলাম লাগে, ডাটা টেবিল লাগে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ মডেল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা ডাটাবেজ তৈরি করতে গেলে ডাটার বিষয়ে প্রয়োজন হয়। তো আমরা এর পরবর্তীতে আলোচনা করব যে বিশেষ করে এই যে ডাটা বা তথ্য, রেকর্ড, ফিল্ড, রো, এইসব বিষয়ে আমরা নেক্সটে কোনো একদিন আবার ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকের মতো মূলত পক্ষে এ পর্যন্তই আমি তোমাদের ক্লাস শেষ করব। তাহলে আজকের আমাদের দ্বিতীয় অধ্যায়ের ডাটাবেজ ও এর উপাদান নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। তো এই বিষয়টা তোমরা নিজেরাও বইটা আর একটু ভালো করে দেখবা এবং দেখে আমার কথার সাথে মিলায়ে তোমরা নিজেরা অনুসরণ করবা বারবার। সেই সাথে তোমাদেরকে আবারও বলছি যে আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বারবার শেয়ার করবা এবং অন্য বন্ধুদেরকেও উদ্বুদ্ধ করবা তারাও যেন আমার এই ক্লাসগুলো দেখে, কারণ এই পরিবেশ পরিস্থিতিতে বাসায় বসেই আমাদের ক্লাসগুলো দেখতে হবে। আর যখন আমরা ফিজিক্যালি আবার ক্লাস নিতে পারবো অবশ্যই ফিজিক্যালি তোমাদের সাথে ক্লাস হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমাদের এই ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।